Hello friends, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mojumdar. Currently I am doing my internship at Bakura Shamilani Medical College and Hospital. তো তোমাদের রাউন্ড 1 কাউন্সেলিং অলরেডি স্টার্ট হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সেলিং এর ক্ষেত্রে। তো আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে রাউন্ড 1 কাউন্সেলিং এরই ফুল প্রসেসটা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু এখনও কাউন্সেলিংটা বাকি আছে এবং আমার উচিত ছিল যে এই ভিডিওটা আরও আগে শেয়ার করার, যাতে কিনা তোমাদের পুরো রাউন্ড 1-এর প্রত্যেকটা স্টেপ বুঝতে কোনো অসুবিধা না হয় সেটার জন্য, কিন্তু সেটা দিয়ে ওঠা হয়নি। তো সেই জন্য যেহেতু এখনও কাউন্সেলিংটা বাকি আছে, যাতে পরবর্তী স্টেপগুলোতে তোমাদের কোনো রকম কোনো ভুল না হয়, তো সেই জন্য আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। পুরো প্রসেসটাই, পুরো রাউন্ড 1 কাউন্সেলিংটাই তোমাদের আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপেরই প্রসেসগুলো শেয়ার করব। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো স্কিপ না করে, তাহলে আশা করি যে রাউন্ড 1 কাউন্সেলিং নিয়ে তোমাদের আর কোনোই ডাউট থাকবে না। এবং এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে রাউন্ড 1 কাউন্সেলিংয়ে কোন কোন জিনিসগুলো না করলে তোমরা রাউন্ড 2-তে পার্টিসিপেট করতে পারবে, মানে রাউন্ড 2-তে কারা কারা পার্টিসিপেট করতে পারবে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো। বাট এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো রাউন্ড 1 কাউন্সেলিংয়ের প্রসেসটাই স্টেপ বাই স্টেপ বলবো। তো দেখো, দ্য কাউন্সেলিং স্টেপ ইন নাটসেল। রাউন্ড 1 কাউন্সেলিং মানে রাউন্ড 1 কাউন্সেলিংয়ের প্রত্যেকটা প্রসেস এখানেই লেখা আছে। আর এটা কিন্তু তোমাদের যে ইনফরমেশন বুলেটিন দেওয়া হয়েছে WBMCC এর অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকেই নেওয়া, পুরোটাই কিন্তু অফিসিয়াল নোটিস। তো ফার্স্টেই যেটা আছে, ইট মে বি মেনশন, আমি তোমাদের পড়েই শোনাচ্ছি যাতে কিনা তোমরা প্রত্যেকটা বিষয়ই ভালোভাবে বুঝতে পারো, এবং এখানে অফিসিয়াল পেজে যা লেখা আছে আমি তোমাদের সেটাই শেয়ার করব। It may be mentioned here that individual eligible and NEET UG 2024 qualified candidate can do online registration, online fee payment, candidate profile letter generation, physical document verification at college level, Shastro Bhavan for NRI candidates only, as designated by NIC software, then choice filling, choice locking, seat allotment by the software as per the INTERSE merit, another round of physical document verification at the allotted college level, admission at the allotted college level during round 1 of the counseling. তো এখানে একদম শর্টে তোমাদের বলে দেওয়া হয়েছে পুরো রাউন্ড 1 কাউন্সেলিংয়েরটা, যেখানে বলা হয়েছে যারা NEET 2024-এ কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে, মানে যারা কাট অফ মার্কসটা, যেটা একদম মিনিমাম যে কাট অফ মার্কস থাকে কাউন্সেলিং অ্যাটেন্ড করার জন্য, সেটা পার করে গেছো, সেই সমস্ত NEET 2024 কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে, যারা অলরেডি করেছো। ইভেন যদি কোনো স্টুডেন্ট এই ফার্স্ট রাউন্ডে কোনো কারণে করতে পারলে না অনলাইন রেজিস্ট্রেশন, তারা কিন্তু ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডেও পার্টিসিপেট করতে পারো। তো সেই জন্য তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দেখা ইম্পর্টেন্ট, যে কারা কারা সেকেন্ড রাউন্ডে ডাইরেক্ট পার্টিসিপেট করতে পারবে। কোনো কারণে হতে পারে কি রাউন্ড 1 কাউন্সেলিং তোমাদের জন্য মিস হয়ে গেছে সেক্ষেত্রে। সো যারা NEET 2024 কোয়ালিফাইড ক্যান্ডিডেট, তারা অনলাইন রেজিস্ট্রেশন করলে এবং তারপর ফি পেমেন্ট করলে, ফি পেমেন্ট করার পর তোমাদের একটা প্রোফাইল লেটার জেনারেট হবে, সেটাকে নিয়ে সাথে যা যা ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টের লিস্টটা তোমরা এই WBMCC অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে। তো সেই লিস্টে যে যে ডকুমেন্টসগুলো আছে সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের কলেজ লেভেলে ভেরিফিকেশান হবে, মানে যেই কলেজটা দেয়া থাকবে তোমাদের প্রোফাইল লেটারে, সেখানেই সেই কলেজে সেই নির্দিষ্ট টাইমে তোমাদের যেতে হবে এবং সেখানে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। আর NRI ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য কিন্তু স্বাস্থ্য ভবনে তাদের এই ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। দেন এই পর্যন্ত তোমরা করেছো। তারপর যেটা আছে, আজকেই তোমাদের এর পরবর্তী প্রসেসগুলোই তোমাদের এখনো পর্যন্ত করা হয়নি। তো আজকেই তোমাদের যারা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করেছো, সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটদের নাম লিস্ট বের হবে, এবং এই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু বাকি কাউন্সেলিংটা প্রসিড করতে পারবে। এবং তোমাদের সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে, সিট ম্যাট্রিক্স থেকে তোমরা জেনে যেতে পারবে যে কোন কলেজে কটা সিট আছে, কোন ক্যাটাগরির কতগুলো সিট আছে। অবশ্যই সিট ম্যাট্রিক্স পাবলিশ হলে আমি তোমাদের কলেজ ওয়াইজ কতগুলো সিট আছে এবং ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট আছে টোটাল, সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো, তোমরা সেটা চেক করে নিও। এবং সেই হিসাবে তারপরে কালকেই আমি তোমাদের ভিডিও দিয়েছি যে চয়েস ফিলিংটা তোমরা কিভাবে করবে এবং কলেজ প্রেফারেন্স লিস্টটা কেমন হওয়া উচিত সেভাবে। তো তোমরা যারা এখনও সেই ভিডিও দেখোনি তোমরা অবশ্যই চেক করে নিও। তো এই সিটের ওপর ডিপেন্ড করে এবং তোমাদের চয়েস প্রেফারেন্স লিস্টের ওপর ডিপেন্ড করে তোমরা চয়েস ফিলিং করবে। দেন শুধুমাত্র চয়েস ফিলিং করে দিলাম তাহলেই কিন্তু হবে না। চয়েস ফিলিং করলে কিন্তু চয়েস লকিং যদি তুমি না করো, তাহলে কিন্তু সেই কলেজটা তোমার জন্য লক হবে না এবং সেটা কিন্তু তোমার ক্ষেত্রে ধরবে না যে তুমি ওই কলেজটা চুজ করেছো। সেই জন্য চয়েস ফিলিং করার পর চয়েস লকিং করাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওটা করতেই হবে তোমাকে, না হলে কিন্তু তোমার ওই কলেজটায় নাম আসবে না র্যাঙ্ক থাকলেও।
সো তোমাদের সিট ম্যাট্রিক্স এবং সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটের লিস্ট পাবলিশ হবে। সেটার পর তোমরা যেই ডেট দেওয়া আছে চয়েস ফিলিং যখন থেকে স্টার্ট হবে তখন থেকে তোমরা চয়েস ফিলিং করবে। চয়েস ফিলিং করার পর যেই টাইম দেওয়া আছে যে এই টাইমের মধ্যে তোমাকে চয়েস লকিং করতে হবে। তো চয়েস ফিলিং করার পর তোমাদের প্রেফারেন্স লিস্ট অনুযায়ী চয়েসগুলো তোমরা সেট করলে, করার পর চয়েস লকিং করলে, চয়েস লকিং করার পর তোমাদের সেটা হয়ে গেল, তোমার কাজ হয়ে গেল। তারপর হলো তোমাদের যে ডেট দেওয়া আছে সেই ডেটে তোমাদের সিট অ্যালটমেন্ট লেটার পাবলিশ হবে, মানে তোমাদের সিট যেটা রেজাল্ট রাউন্ড 1-এর রেজাল্টটা পাবলিশ হবে। তোমরা কার যারা রাউন্ড 1-এ সিলেক্টেড হবে তাদের লিস্ট পাবলিশ হবে এবং ওই লিস্টে তোমাদের যাদের নাম থাকবে সেই সঙ্গে তোমাদের ইন্ডিভিজুয়ালও কিন্তু একটা সিট অ্যালটমেন্ট লেটারও পাবলিশ হবে। তো সেই সিট অ্যালটমেন্ট লেটারটা তোমাকে প্রিন্ট আউট করে নিতে হবে। বাকি তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যে ডকুমেন্টসগুলো নিয়ে গেছিলে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং ফিজ নিয়ে সেই রেসপেক্টিভ কলেজে তোমাকে যেতে হবে। গভর্নমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে সেই রেসপেক্টিভ কলেজে যেতে হবে এবং নন গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে তোমাদের এনআরএসে যেতে হবে এমবিবিএসের জন্য এবং বিডিএসের জন্য আর আহমেদ ডেন্টাল কলেজে যেতে হবে। তো এটা হলো নন গভর্নমেন্ট কলেজের জন্য, কিন্তু গভর্নমেন্ট কলেজগুলোর জন্য যার যেই কলেজ অ্যালট হবে সেই কলেজেই যেতে হবে। এই সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের আরও একটা ভিডিও দিয়ে দেবো যে অ্যাডমিশনের সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে এবং কি নিয়ে তোমাদেরকে অ্যাডমিশনের জন্য যেতে হবে। এবং যখন তুমি সেই কলেজে যাবে সেখানেও তোমার আরও একবার যে ডকুমেন্টসগুলো আছে সেই সমস্ত ডকুমেন্টস আরও একবার ভেরিফিকেশান করা হবে এবং এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে তার মানে তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। সেক্ষেত্রে আর তোমার কোনো প্রবলেম হবে না, কিন্তু কোনো ডকুমেন্টসের যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু তারা অ্যাডমিশন নেবে না। এখানে তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলে দিই যে ধরো যেই কলেজ তোমাদের ফার্স্ট রাউন্ডে অ্যালটেড হলো সেই কলেজে তুমি যদি স্যাটিসফাইড না হও, তুমি যদি চাও যে তুমি আরও বেটার কলেজ পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সকলেই যে উইলিংনেস থাকে এর পরবর্তী রাউন্ডে সাবসিকুয়েন্ট রাউন্ডে পার্টিসিপেট করার জন্য সেটাতে অবশ্যই ইয়েস করবে। তাহলে তোমরা পরবর্তী রাউন্ডগুলোতে পার্টিসিপেট করতে পারবে এবং পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করলে তারপর যদি তোমার কলেজ আপগ্রেডেশন হয় তাহলে তো খুবই ভালো, এবং কলেজ আপগ্রেডেশন যদি নাও হয় তাহলে কিন্তু তোমার এই রাউন্ডে যেই কলেজে তুমি পাবে সেই কলেজে অ্যাডমিশন হয়ে গেছে সেই কলেজটা কিন্তু তোমারই থাকবে। এই না যে তুমি আপগ্রেডেশনে ইয়েস করেছো এবং সেকেন্ড রাউন্ডে তুমি কোনো কলেজ পেলে না তার জন্য ফার্স্ট রাউন্ডের কলেজটা চলে যাবে, এরকম কিন্তু হবে না। তো সেই জন্য বলছি, ধরো কেউ যদি এমসিকে বা এনআরএস বা এসএসকেএম পেলো এবং সেটাতেই সে স্যাটিসফাইড ফার্স্ট রাউন্ডে ওই কলেজগুলো পেয়ে, তাহলে তার আর করার কোনো দরকার নেই। বাট কারোর ধরো এরকম আছে যে আরজি কর পেয়েছে বা সিএনএমসি পেয়েছে বা এমসিকেই পেলো, কিন্তু পরের রাউন্ডে তার মনে হচ্ছে যে তার আরও বেটার কলেজ পাওয়া উচিত, যে সিএনএমসি পেয়েছে সে চায় যে আমার যদি আরজি কর হয় তাহলে খুবই ভালো, আমি চেষ্টা করি। তাহলে কিন্তু অবশ্যই এরকম যাদের যা মনে থাকবে বা পেছনের দিকের যে কলেজগুলো আছে সেগুলোতে পেয়েছে, তো সে চায় যে পরের রাউন্ডে যদি আপগ্রেডেশন করে আরও বেটার কলেজ হতো খুব ভালো হতো। তাহলে কিন্তু সবাইকেই যে আপগ্রেডেশনের জন্য তোমরা উইলিংনেসে ইয়েস করবে এবং সেকেন্ড রাউন্ডে তোমরা আবার নতুন করে চয়েস ফিলিং করবে যেই কলেজগুলো তুমি দিতে চাও, যেই কলেজগুলো হলে তুমি নিতে চাও। ফার্স্ট রাউন্ডে যেই কলেজটা পেয়েছো সেটা ছাড়া তো সেই কলেজগুলো তোমরা চয়েস ফিলিংয়ে দেবে এবং তার মধ্যে যদি তোমার র্যাঙ্কে চলে আসে তাহলে তো বেটার, আর যদি না হয় তাহলে এই রাউন্ডে যেই কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছো সেই কলেজটা তোমার থাকবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এটা যদি তুমি না করো, উইলিংনেসে যদি ইয়েস না করো, তাহলে কিন্তু তুমি পরবর্তী রাউন্ডে আর পার্টিসিপেট করতে পারবে না। তো এটাই ছিল ওভারঅল ফার্স্ট রাউন্ডের পুরো প্রসেসটাই, কিন্তু এখানে ডিটেলসে আবার বলা হয়েছে, তো আমিও তোমাদের সেটা পড়েই শোনাচ্ছি এবং কি বলা হয়েছে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। তো দেখো এখানে যেটা মেনশন করা হয়েছে, ইট ইজ হেয়ারবাই ফার্দার মেনশন দ্যাট আফটার দ্য চয়েস আর প্লেসড অ্যান্ড সেভড, দ্য চয়েস শ্যাল হ্যাভ টু বি লকড বাই দ্য ক্যান্ডিডেটস অ্যাজ অনলি দ্য লক চয়েস আর for the particular round shall be proceed for seat allotment as per inter se merit of the candidates। তো যেটা আমি তোমাদের আগেই বলে দিলাম, শুধুমাত্র চয়েস ফিলিং করলেই কিন্তু হবে না, চয়েস ফিলিং করতে হবে, সেগুলো সেভ করতে হবে এবং তারপর লক করতে হবে। মানে চয়েস ফিলিং, চয়েস সেভ করা হবে এবং তারপর চয়েস লক করা হবে, এবং যেই চয়েসগুলো তুমি লক করবে সেগুলোই কিন্তু তোমার সিট অ্যালটমেন্টের জন্য পরবর্তীতে প্রসিড করা হবে, আর যদি তুমি চয়েস লক না করো সেগুলো কিন্তু ধরা হবে না। নেক্সট এখানে যেটা বলা হয়েছে, আফটার জেনারেশন অফ ক্যান্ডিডেট প্রোফাইল লেটার ক্যান্ডিডেটস ক্যান ভিউ দ্য নেম অফ দেয়ার কলেজ অ্যালং উইথ দ্য ডেট অ্যান্ড টাইম স্লট ফর ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন।
তো তোমাদের যে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হয়েছিল এই প্রসেসটা তোমাদের হয়ে গেছে অলরেডি, এখন বলেও খুব একটা কিছু লাভ নেই। কারণ কি তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য তোমরা যখন রেজিস্ট্রেশন করেছিলে কাউন্সিলিংয়ের জন্য রাউন্ড 1-এর জন্য, তারপর তোমাদের ফি পেমেন্ট করা হয়েছিল এবং তারপর একটা প্রোফাইল লেটার জেনারেট হয়েছিল এবং সেই প্রোফাইল লেটারেই তোমাদের ডেট এবং টাইম স্লট এবং কোন কলেজে তোমাকে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সেটা মেনশন করা ছিল। তারপর বলা হয়েছে দে নিড টু অ্যাটেন্ড দ্য ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন ফিজিক্যালি অ্যান্ড ম্যান্ডেটরিলি at designated date and time slot and designated college or Shastha Bhavan only for NRI candidates with original credentials and one set self-attested photocopy of the document for document verification. তো ওখানে যেই কলেজের নাম দেওয়া ছিল, যেই টাইম স্লট দেওয়া ছিল, যেই ডেট দেওয়া ছিল, সেই ডেটেই তোমাদেরকে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস যেগুলো এখানে মেনশন করা ছিল এই ইনফরমেশন বুলেটিনে সেই এবং এই প্রসেসটা কিন্তু যারা এর পরবর্তী রাউন্ডগুলোতে ফার্স্ট ফ্রেশভাবে চয়েস ফিলিং মানে ফ্রেশভাবে পার্টিসিপেট করবে রাউন্ডে, সেই রাউন্ডে রাউন্ড 3 বা রাউন্ড 2-তে, তখন কিন্তু তাদের এই সেম প্রসেসটাই করতে হবে। এবং তখন এইখানে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং এক সেট সমস্ত ডকুমেন্টসেরই ফটোকপি নিয়ে তোমাদের সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেটা রাউন্ড 1-এর যারা পার্টিসিপেট করেছে তাদের জন্য অলরেডি হয়ে গেছে, কিন্তু রাউন্ড 2-তে যারা পার্টিসিপেট করবে তাদেরও কিন্তু এই সেম জিনিসটাই হবে। নেক্সট এখানে যেটা বলা হয়েছে এনি ক্যান্ডিডেট ইফ ফেলস টু অ্যাটেন্ড দ্য ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হুইচ ইজ ম্যান্ডেটরি ফর অল দ্য রেজিস্টার্ড ক্যান্ডিডেটস will not be allowed to participate in the counseling process for the current round as well as subsequent rounds unless they make the fees payment again and generate the candidate profile letter for the next round of counseling. তো এটা নিয়েই একজন কমেন্ট করেছিলে যে তার কোনো একটা ফ্রেন্ডে হলো এই রাউন্ডে তার ডকুমেন্ট ভেরিফিকেশনটা মিস হয়ে গেছে, তো সে পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে কিনা। সে কিন্তু পার্টিসিপেট করতে পারবে, কিন্তু তাকে আরও একবার রেজিস্ট্রেশন করতে হবে এবং ফি পেমেন্ট করতে হবে এই কাউন্সিলিংয়ের জন্য, এবং সে ফ্রেশভাবে আবার সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। তো এখানে সেটাই বলা হয়েছে যদি কোনো ক্যান্ডিডেট ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন কোনো কারণে মিস করে যায় তাহলে সে কিন্তু যদি কিনা আবার নতুন করে ফি পেমেন্ট এবং রেজিস্ট্রেশন না করে তাহলে সে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট না করে তাহলে সে পরবর্তী রাউন্ডগুলোতে আর পার্টিসিপেট করতে পারবে না। কিন্তু সে যদি আবার রেজিস্ট্রেশন করে, ফি পেমেন্ট করে এবং ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট করে তাহলে সে পরবর্তী রাউন্ডগুলোতে পার্টিসিপেট করতে পারবে। তো এটার মানে এটাই দাঁড়াচ্ছে যে ফার্স্ট রাউন্ডে যদি কোনো কেউ রেজিস্ট্রেশন করেছিল, প্রোফাইল লেটার জেনারেট করেছিল, ফি পেমেন্টও করেছিল, কিন্তু ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনটা কোনো কারণে মিস করে গেছে, তাহলে কিন্তু সেখানে চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, মানছি যে তার হয়তো র্যাঙ্ক অনেক ভালো ছিল, ফার্স্ট রাউন্ডে অ্যাটেন্ড করলে আরও অনেক বেটার কলেজ পেতো, বাট সেটা হয়তো হবে না, কিন্তু সে পরবর্তী রাউন্ডগুলোতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। নেক্সট এখানে যেটা বলা হয়েছে আফটার সাকসেসফুল ভেরিফিকেশন দ্য ক্যান্ডিডেট শ্যাল বি হ্যান্ডেড ওভার সার্ভার জেনারেটেড সাকসেসফুলি ভেরিফাইড অ্যান্ড অ্যাকসেপ্টেড সার্টিফিকেট। তো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে এবং সবাইকে, যাদেরই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে সবাই নিশ্চয়ই আরও একটা স্লিপ পেয়েছো, একটা লেটার, যেখানে লেখা আছে যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুলি হয়েছে। তো সেই রকম একটা তোমাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং এই সার্টিফিকেটটাই কিন্তু তোমাকে যখন তুমি তোমার সিট অ্যালটমেন্ট হয়ে যাবে, কোনো কলেজ যদি অ্যালটেড হয়ে যায়, সেই কলেজে অ্যাডমিশনের সময় এই কাগজটা অবশ্যই নিয়ে যেতে হবে। তো এটাই বলা হয়েছে যে সাকসেসফুল ভেরিফিকেশনের পর তোমাদের একটা সাকসেসফুলি ভেরিফাইড এবং অ্যাকসেপ্টেড সার্টিফিকেট দেওয়া হবে। ক্যান্ডিডেট মাস্ট বি ভিজিল্যান্ট টু অবটেন দ্য সার্ভার জেনারেটেড ভেরিফাইড সার্টিফিকেট ফ্রম দ্য ডেজিগনেটেড ভেরিফিকেশন ভেন্যু ইলস নো ক্লেম শ্যাল বি এন্টারটেইনড লেটার অন। তো বলা হয়েছে যে তোমাদের অবশ্যই সেই ডকুমেন্টসটা নিয়ে আসতে হবে। যদি কোনো কারণে তুমি নিয়ে না আসো তাহলে কিন্তু তুমি যখন অ্যাডমিশন নিতে যাবে এটা দেখেই তোমাকে বুঝতে হবে, মানে তারা বুঝবে যে হ্যাঁ তোমার সমস্ত ডকুমেন্টস ওকে আছে, তো সেক্ষেত্রে তোমাকে অ্যাকসেপ্ট করবে। যদি সেটা না হয় পরে কিন্তু সেটা তুমি আর জেনারেট করতে পারবে না, তোমার আবার নতুন করে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে হবে। তো এখানে যেটা তারপর বলা হয়েছে the verification certificate shall also be available in the candidate login once verified. তো তোমরা যারা কোনো কারণে যদি ওই ডকুমেন্টসটা না নিয়ে আসো তাহলে তোমরা নিজেরাই লগ ইন করে নিও নিজেদের যে প্রোফাইল আছে WBMCCর অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে, সেখানে তোমাদের নিশ্চয়ই একটা ওটিপি এসছে, পাসওয়ার্ড এসছে, সেভাবে তোমরা সেখানে লগ ইন করবে এবং সেই প্রোফাইলেই কিন্তু তোমরা তোমাদের এই সার্টিফিকেটটা পেয়ে যাবে। সেটা তোমরা আবার নতুন করে ডাউনলোড করে এবং প্রিন্ট আউটও করে নিতে পারো, সেখানেই তোমরা এটা পেয়ে যাবে যারা যদি ভুল করে না নিয়ে আসো তাহলে। এবং এটা নিয়ে কিন্তু তোমাকে অবশ্যই অ্যাডমিশনের দিন যেতে হবে, এই ডকুমেন্টসটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর যেটা বলা হয়েছে প্রফেশনাল লিস্ট অফ সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস উইল বি পাবলিশড।
যেটা আমি তোমাদের আগেও বলেছিলাম যে একটা প্রফেশনাল লিস্ট বের হবে যে সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট, যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে এবং সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে তাদের একটা লিস্ট বের হবে। প্রথমে প্রফেশনাল লিস্ট বের হবে এবং তারপর একটা ফাইনাল লিস্ট বের হবে। Only the candidates included in such list shall be able to fill up choice for such round. তো প্রত্যেকটা রাউন্ডের জন্য এরকম হবে যে একটা ফাইনাল লিস্ট বের হবে সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটের। তার মানে সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু শুধুমাত্র চয়েস ফিলিং করতে যাবে। কিন্তু ধরো কেউ ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গেল, কোনো ডকুমেন্ট ভেরিফিকেশনও করেছে কিন্তু ওই লিস্টে নাম নেই, তাহলে কিন্তু সে চয়েস ফিলিং করতে পারবে না। ওই লিস্টে যাদের নাম থাকবে তারাই শুধুমাত্র চয়েস ফিলিং করতে পারবে এবং রাউন্ডের পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো প্রসিড করতে পারবে। নাও যেটা বলা হয়েছে, নাও আফটার দ্য ইনক্লুশন ইন দ্য ভেরিফাইড লিস্ট, if the candidate gets allotment in a particular medical college or hospital, there shall be another round of physical document verification of the allotted candidate in that allotted college or hospital. During such, if the admitting authority does not find adequate document if favor of caste or PWD status, the following situation might arise. তো এখানে বলা হয়েছে এই যে তোমাদের সিট অ্যালটমেন্টটা হয়ে গেল, মানে চয়েস ফিলিং করলে, চয়েস লকিং করলে, তারপর তোমাদের সিট অ্যালটমেন্টের একটা লিস্ট বের হবে এবং সিট অ্যালটমেন্ট লেটারও ইন্ডিভিজুয়ালি দেওয়া হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে, যেই কলেজ অ্যালট হবে সেই কলেজে তোমাদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে। সেই টাইমের মধ্যে তোমাকে সেই কলেজে যেতে হবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে, ফিজ নিয়ে, মেডিকেল সার্টিফিকেট নিয়ে, সমস্ত কিছু নিয়ে ওই কলেজেই যেতে হবে, রেসপেক্টিভ কলেজে। আর যেটা বললাম যে নন গভর্নমেন্টের ক্ষেত্রে এনআরএসে যেতে হবে এমবিবিএসের জন্য এবং আরহামেদে যেতে হবে বিডিএসের জন্য। সেখানে যে সমস্ত ডকুমেন্টসের ওরা আরও একবার চেক করবে এবং সব যদি ওকে থাকে তাহলে তোমার সেখানে অ্যাডমিশনটা হবে, অ্যাডমিশন নিয়ে নেবে। এবার বলা হয়েছে সেখানে আরও একবার যখন ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন যদি কোনো ডকুমেন্টস ঠিকঠাক না থাকে তাহলে কি হতে পারে সেটা এখানে বলা হয়েছে। Candidates gets unreserved seat if otherwise eligible as per cutoff. Then he or she will get admitted in that round as well and shall also be eligible for participation in round 2 and subsequent rounds as unreserved candidate. তো তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট বা পিডাব্লিউডি সার্টিফিকেটের কোনো গন্ডগোল থাকে যখন তোমরা অ্যাডমিশন নিতে গেলে, তখন হয়তো ডকুমেন্ট সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে, যেটা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল সেটাতে, এবং তারপরে আরও একটা লেভেলে তোমাদের অ্যাডমিশন যখন নিতে যাবে সেখানেও আবার একবার ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবং সেক্ষেত্রে যদি তোমার কাস্ট সার্টিফিকেট বা পিডাব্লিউডি সার্টিফিকেটের কোনো ভুল থাকে বা তারা দেখছে যে সেটা ঠিক নয়, তাহলে কি হতে পারে, তুমি ওই রাউন্ডেই, মানে রাউন্ড 1-এর জন্য যখন অ্যাডমিশন নিতে গেছো তখন সেই রাউন্ড 1-এই তুমি আনরিজার্ভ স্টুডেন্ট হিসাবে কাউন্সেলিং করতে পারো এবং রাউন্ড 1-এর জন্য যে কাট অফ থাকে সেই কাট অফে যদি তোমার হয় তাহলে তুমি চান্সটা পাবে এবং তুমি অ্যাডমিশন নিতে পারো এবং পরবর্তী রাউন্ডগুলোতে পার্টিসিপেট করতে পারো। কিন্তু সেটা আনরিজার্ভ ক্যান্ডিডেট হিসাবে, ওই যে তুমি যে কাজটার জন্য এর আগে যেই কাজটা নিয়ে তুমি কাউন্সেলিং করছিলে সেই কাজটা কিন্তু তোমার আর থাকবে না অ্যাজ আ আনরিজার্ভ ক্যান্ডিডেট। এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটের যে কাট অফ থাকে সেই কাট অফটা যদি তুমি ফুলফিল করো এবং সেই কাট অফে যদি তুমি ওই কলেজটা পাও তাহলেই তুমি ওই কলেজটায় অ্যাডমিশন নিতে পারবে অ্যাজ আনরিজার্ভ ক্যান্ডিডেট, এবং পরবর্তী রাউন্ডগুলোতেও আনরিজার্ভ ক্যান্ডিডেট হিসাবে তুমি কাউন্সেলিং করতে পারো, মানে আপগ্রেডেশন বা এগুলো। ওকে, তারপর যেটা আরও একটা পসিবিলিটি যেটা আছে সেটা কি হতে পারে, ক্যান্ডিডেটস গেটস রিজার্ভ অর পিডাব্লিউডি সিট বাট কুড নট প্রসিড রিকোয়ার্ড ডকুমেন্ট ইন ফেভার অফ দ্যাট during such second phase of verification at the allotted college level. So the verifying authority will convert the category to unreserved or non-PWD as the case may be, and the allotted seat will be cancelled for that round and candidate shall be eligible as per the changed category status in the subsequent rounds as unreserved or non-PWD candidate, provided he or she still remains eligible for counselling with changed candidature status. তো এখানে কি বলা হয়েছে দেখো, তো সেকেন্ড পয়েন্টে যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেট যে রিজার্ভ ক্যাটাগরি বা পিডাব্লিউডি স্ট্যাটাস নিয়েই ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিং করেছিল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করেছিল এবং সেই কাস্টেই সেই রিজার্ভ কাস্টেই কিন্তু সে একটা সিট পেয়েছে, এবং যখন সে অ্যাডমিশন করতে গেল দেখা গেল তার কাস্ট সার্টিফিকেট বা পিডাব্লিউডি সার্টিফিকেটে কোনো ভুল আছে, তো সেক্ষেত্রে কি হতে পারে, তারা ওই রাউন্ডের যে সিটটা পেয়েছে সেটা কিন্তু ক্যান্সেল করে দিতে পারে এবং তোমার যে কাস্টটা আছে বা যে পিডাব্লিউডি সার্টিফিকেট আছে, যেহেতু
যেহেতু ওটা ভুল আছে, ঠিকঠাক নেই ডকুমেন্টসে, তো সেক্ষেত্রে ওই ক্যান্ডিডেটটা তোমার ক্যান্সেল করে দিতে পারে এবং তোমাকে আনরিজার্ভ, কাস্টের ক্ষেত্রে আনরিজার্ভ করে দিতে পারে, এবং পিডব্লিউডি এর ক্ষেত্রে নন পিডব্লিউডি ক্যান্ডিডেট হিসাবে তোমাকে পরবর্তী রাউন্ডগুলোর জন্য এলিজিবল করতে পারে। কিন্তু এই রাউন্ডে যেহেতু তুমি ওই রিজার্ভ কাস্টের জন্যই সিটটা পেয়েছিলে, সেই সিটটা ক্যান্সেল করে দিতে পারে। তো এটাই এখানে বলা হয়েছে। কিন্তু তুমি পরবর্তী রাউন্ডগুলোতে পার্টিসিপেট করতে পারবে অ্যাজ আ আনরিজার্ভ ক্যান্ডিডেট বা নন পিডব্লিউডি ক্যান্ডিডেট হিসাবে, এবং সেক্ষেত্রে তাদের জন্য মানে আনরিজার্ভ ক্যান্ডিডেট বা নন পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য যেই রকম কাট অফ থাকা উচিত সেই কাট অফটা তোমাকে কিন্তু পূরণ করতে হবে, তাহলেই হবে, আদারওয়াইজ নো। এরপর যেটা বলা হয়েছে, ওয়ান সাকসেসফুলি ভেরিফাইড সাচ ক্যান্ডিডেট হ্যাজ টু গেট অ্যাডমিটেড ইন দ্য কলেজ অ্যান্ড কলেজ অথরিটি শ্যাল হ্যান্ড ওভার দ্য সিস্টেম জেনারেটেড অ্যাডমিশন লেটার টু দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেট। During admission, the candidate has to submit the original documents in the college and obtain the receipt for the submitted original documents. তো এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমাদের ভাবতে হবে যে এই যে কলেজ লেভেলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয়ে গেল, সেটা যদি সমস্ত ঠিকঠাক থাকে তারপর তোমার অ্যাডমিশনটা হবে, ফি পেমেন্ট করতে হবে, এবং সেক্ষেত্রে তুমি যে ওই কলেজে অ্যাডমিশন হয়েছে একটা অ্যাডমিশন লেটার দেওয়া হবে, এবং সেই সঙ্গে তোমার যে সব ডকুমেন্টস নয় বাট 2-3টে ডকুমেন্টস আছে যেটা তোমাকে কলেজে সাবমিট করতে হবে। ওটা কিন্তু তুমি যতদিন ধরে কোর্সটা চালাবে ততদিন কলেজেই জমা থাকবে। সেই জন্য আমি বলবো যে তোমরা ওই ডকুমেন্টসগুলোর খুব ভালোভাবে জেরক্স করে নিজেদের কাছে রেখে দিও, কারণ এই 4 বছর মানে 5 বছরের মধ্যে তুমি কিন্তু ওই ডকুমেন্টসটা নিজের কাছে আর নিতে পারবে না। এবার যদি তুমি সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন করে নতুন কলেজ পাও, সেক্ষেত্রে তোমার ওই ডকুমেন্টসগুলো তোমাকে ওই কলেজে যেতে হবে, ফার্স্ট রাউন্ডে যে কলেজে গেছিলে সেই কলেজে যেতে হবে, এবং তোমাকে ডকুমেন্টস যখন তুমি ওই কলেজে জমা করবে তখন তোমাকে একটা রিসিপ্ট কপি দেবে যে তুমি এই ডকুমেন্টসগুলো ওই কলেজে জমা রেখেছো, এবং সেটা কিন্তু খুব যত্ন করে রাখতে হবে। যখন তুমি 4-5 বছর পর যখন তোমার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তখন ওই ডকুমেন্টসটা দেখেই তোমাকে সেই ডকুমেন্টসের যে ডকুমেন্টসগুলো জমা আছে সেগুলো ফেরত দেওয়া হবে। এবার তুমি যদি রাউন্ড 2তে একটা অন্য কলেজ পাও, সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে কিছু একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে, এবং সেই টাইমের মধ্যে তোমাকে সেই পুরনো কলেজে মানে ফার্স্ট রাউন্ডের কলেজে যেতে হবে, এবং ওই স্লিপটা দেখিয়ে তোমাকে ওই ডকুমেন্টসগুলো কালেক্ট করতে হবে, এবং কালেক্ট করে এনে সেকেন্ড রাউন্ডে তুমি যেই কলেজে পাবে সেই কলেজে তোমাকে আবার অ্যাডমিশন নিতে যেতে হবে, এবং এই ডকুমেন্টসগুলো তুমি তখন ওই নতুন কলেজে জমা করবে। সো যেই ডকুমেন্টসগুলো তোমাকে জমা করতে হবে সেই ডকুমেন্টসগুলোর কিন্তু এনাফ পরিমাণে তোমরা জেরক্স কপি নিজেদের কাছে অবশ্যই আগে থেকে রেখে দিও, ওকে। এরপর যেটা বলা হয়েছে, ডিউরিং দ্য অ্যাডমিশন প্রসেস অফ রাউন্ড 1 দ্য অ্যালোটেড ক্যান্ডিডেট শ্যাল বি আস্কড টু প্রোভাইড উইলিংনেস ফর পার্টিসিপেশন ইন সাবসিকুয়েন্ট রাউন্ড অ্যাট দ্য অ্যালোটেড কলেজ। তো তোমাদের যখন অনলাইন অ্যাডমিশন হবে ওই কলেজে যেই, তখন তোমাকে আস্ক করা হবে বা তুমি নিজে কনসাস থেকো যে তুমি সাবসিকুয়েন্ট রাউন্ডে পার্টিসিপেট করার জন্য উইলিংনেসে ইয়েস করেছো কি করনি, কারণ তুমি যদি উইলিংনেসে ইয়েস না করো তাহলে কিন্তু তুমি পরবর্তী রাউন্ডগুলোতে আর পার্টিসিপেট করতে পারবে না, তোমার কোনো কলেজ আপগ্রেডেশনে হওয়ার চান্সই থাকবে না। কিন্তু তুমি যদি উইলিংনেসে ইয়েস করো তাহলে তোমার পরবর্তী রাউন্ডগুলোতে কলেজ আপগ্রেডেশনের চান্স থাকবে, তুমি পরবর্তী রাউন্ডগুলোতে পার্টিসিপেট করতে পারবে, এবং যদি তোমার সেই রাউন্ডে কলেজ না পায় তাহলে কিন্তু এই পুরনো যে কলেজটায় তুমি অ্যাডমিশন নিয়েছো রাউন্ড 1-এ সেই কলেজটা কিন্তু তোমারই থাকবে, সেই কলেজের সিটটা কিন্তু যাবে না যতক্ষণ না পর্যন্ত তুমি অন্য কলেজে তোমার নাম উঠছে ততক্ষণ। তো সেই জন্য আমি সবাইকেই অ্যাডভাইস দেবো যে সবাই আপগ্রেডেশনে ইয়েস করো এবং পরবর্তী রাউন্ডগুলোতে পার্টিসিপেট করো, এটা একটা চান্স আছে যে তুমি আরও বেটার কলেজ পেতে পারো। এবং সেটা এখানে বলা হয়েছে, ইফ দ্য উইলিংনেস ইজ অ্যাফার্মেটিভ দেন অনলি দ্য ক্যান্ডিডেট রিমেন্স এলিজিবল টু পার্টিসিপেট ইন রাউন্ড 2. The candidate who provide willingness for subsequent rounds shall be allowed to deposit the admission fee only to the college authority at the time of admission. তো এখানে আলাদা করে সেরকম কিছু বলা নেই যে তোমাকে অ্যাডমিশন ফিসটা দিতে হবে, এবং যারা সাবসিকুয়েন্ট রাউন্ডের জন্য উইলিংনেসে ইয়েস করবে এবং পরবর্তী রাউন্ডে পার্টিসিপেট করলে এবং সেক্ষেত্রে তোমার ধরো সেকেন্ড রাউন্ডে আর একটা অন্য কলেজ হয়ে গেল, তখন কি হবে, তোমাকে সেই কলেজে যেয়ে কিন্তু আবার নতুন করে অ্যাডমিশন ফি পে করতে হবে না। পুরনো যে কলেজে মানে রাউন্ড 1-এ যে ফিসটা পেমেন্ট করেছিলে তার জন্য যে রিসিপ্ট কপিটা দেবে সেই রিসিপ্ট কপিটা ওখানে দেখালেই হয়ে যাবে, তোমাকে আবার নতুন করে দুবার ফি পেমেন্ট করতে হবে না, অ্যাডমিশন ফিস একবার করলেই হবে পুরো কাউন্সেলিংয়ের মধ্যেই। এরপর এখানে বলা আছে যে রাউন্ড 1 কাউন্সেলিংয়ের পর কারা কারা রাউন্ড 2-তে পার্টিসিপেট করতে পারবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, দ্য রেজিস্টার্ড ক্যান্ডিডেট হু হ্যাজ নট বিন অ্যালোটেড ইন রাউন্ড 1, not provided choice in round 1, not reported in round 1 allotted college, cancelled during document verification at the allotted college but still remained eligible with the change status and allotted or allotted and admitted in the round 1 and provided willingness for subsequent round are allowed to
participate in round 2 along with provision of fresh registration for NEET UG 2024 qualified and eligible candidates who have not registered in earlier rounds. তো এখানে বলা হয়েছে কারা কারা রাউন্ড 2 তে পার্টিসিপেট করতে পারবে। ধরো কোনো স্টুডেন্ট যে রেজিস্ট্রেশন করে নিয়েছে কাউন্সিলিং এর জন্য, কিন্তু ফার্স্ট রাউন্ডে সে কোনো কলেজেই পায়নি, এরকম ক্যান্ডিডেট সেকেন্ড রাউন্ডে আবার পার্টিসিপেট করতে পারবে। বা এরকম ক্যান্ডিডেট আছে যারা ধরো কোনো চয়েস ফিলিং করেনি, সে রেজিস্ট্রেশন করেছে, ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে, ফি পেমেন্ট করেছে, কিন্তু চয়েস ফিলিংটা করেনি, সেক্ষেত্রেও সে কিন্তু সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। বা এরকম ক্যান্ডিডেট যে ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিংও করেছে এবং সিট অ্যালটমেন্টও তার নামে হয়ে গেছে কোনো একটা কলেজে, কিন্তু সেই কলেজে সে অ্যাডমিশন নিতে যায়নি, তো সেক্ষেত্রেও মানে নন রিপোর্টেড ক্যান্ডিডেট, তো সেক্ষেত্রেও কিন্তু সে রাউন্ড 2 তে পার্টিসিপেট করতে পারবে। বা এরকম ক্যান্ডিডেট যারা ধরো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সে এই রাউন্ডের জন্য ক্যান্সেল হয়ে গেছে, কোনো তার ডকুমেন্টসে ভুল ছিল, মানে কাস্ট সার্টিফিকেট বা এর আগে যেটা বললাম পিডব্লিউডি বা কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে এরকম হতেই পারে। তো সেক্ষেত্রে সে তার চেঞ্জ ক্যাটাগরি নিয়ে, মানে যেই কাস্টের জন্য সে অ্যাপ্লাই করেছিল ফার্স্ট রাউন্ডে এবং সেই কাস্ট সার্টিফিকেটে কোনো ভুল আছে বা কিছু, তার কাস্ট সার্টিফিকেটটা ক্যান্সেল হলো, বা পিডব্লিউডি এর ক্ষেত্রে যত পার্সেন্টেজ থাকা উচিত বা কোনো যাদের সিগনেচার থাকা উচিত সেগুলো নেই, তো তার পিডব্লিউডি সার্টিফিকেটটা ঠিকঠাক নয়, তো সেই জন্য সে এই রাউন্ডে পিডব্লিউডি স্টুডেন্ট হিসাবে অ্যালোটেড হবে না এবং কাউন্সিলিং করতে পারবে না, কিন্তু পরবর্তী রাউন্ডে সে নন পিডব্লিউডি ক্যান্ডিডেট হিসাবে বা তার কাস্ট যেটা ক্যাটাগরি যেটা সেটা চেঞ্জ হয়ে আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে সে কিন্তু নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, মানে রাউন্ড 2 তে পার্টিসিপেট করতে পারবে। আর কারা রাউন্ড 2 তে পার্টিসিপেট করতে পারবে? ফার্স্ট রাউন্ডে যারা সিট অ্যালটমেন্ট হয়ে গেছে এবং অ্যাডমিশনও নিয়ে নিয়েছে এবং অ্যাডমিশনের সময় সে সাবসিকুয়েন্ট রাউন্ডে পার্টিসিপেট করার জন্য উইলিংনেসে ইয়েস করেছে, সেই সমস্ত স্টুডেন্টও কিন্তু রাউন্ড 2 তে পার্টিসিপেট করতে পারবে। এগুলো তো যারা রাউন্ড 1-এ পার্টিসিপেট করেছে তাদের মধ্যে কারা কারা সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে সেটা বললাম। এছাড়াও ধরো কোনো স্টুডেন্ট ফার্স্ট রাউন্ডে একদমই পার্টিসিপেট করেনি, রেজিস্ট্রেশনও করেনি, ডকুমেন্ট ভেরিফিকেশন বা কিছুই করেনি, তো সেক্ষেত্রে তারাও কিন্তু ফ্রেশভাবে সেকেন্ড রাউন্ডে আবার নতুন করে ফ্রেশ রেজিস্ট্রেশন করে ফি পেমেন্ট করে তারা পার্টিসিপেট করতে পারে। লাস্ট এখানে যেটা বলা হয়েছে, দেয়ার শ্যাল বি প্রভিশন ফর ফ্রেশ রেজিস্ট্রেশন, ফি পেমেন্ট, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেশন, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাট কলেজ লেভেল, স্বাস্থ্য ভবন ফর এনআরআই ক্যান্ডিডেটস অ্যাজ ডেজিগনেটেড বাই এনআইসি সফটওয়্যার, চয়েস ফিলিং আফটার সাকসেসফুল ভেরিফিকেশন, চয়েস লকিং ডিউরিং রাউন্ড 2 ফর দ্য NEET UG 2024 qualified eligible candidates who have not done so due to any cause during the round 1 counseling। যেটা আমি তোমাদের ফার্স্টেই বলেছিলাম যে কোনো কারণে ধরো ফার্স্ট রাউন্ডে সে পার্টিসিপেট করতে পারেনি, রেজিস্ট্রেশনই করেনি, সে কিন্তু রাউন্ড 2 তে পার্টিসিপেট করতে পারবে এবং রাউন্ড 1-এ যেই জিনিসগুলো হয়েছে রাউন্ড 2-তেও কিন্তু সেই সমস্ত কিছুই তাকে করতে হবে, যেমন রেজিস্ট্রেশন, ফি পেমেন্ট, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন মানে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেশন, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং, দেন সিট অ্যালটমেন্ট লিস্ট পাবলিশ হবে এবং তারপর অ্যাডমিশন, এই সমস্তটাই তাকেও করতে হবে নতুনভাবে। লাস্ট প্যারাতে এখানে যেটা বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ নট কোয়ালিফাইড ইন NEET UG 2024 অ্যাজ পার দ্য কাট অফ মার্কস আর নট অ্যালাউড ইন দ্য কাউন্সিলিং প্রসেস। তো যারা যেটা একটা মিনিমাম কাট অফ থাকে যার জন্য তোমরা পার্টিসিপেট করতে পারবে কাউন্সিলিংয়ে, সেটা যদি না থাকে তাহলে তোমরা কাউন্সিলিংয়ে কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। If cutoff is subsequently reduced, then only such candidates shall be allowed for counselling as per revised cutoff provided by NTA or Government of India। তো পরবর্তীতে যদি কাট অফটা কমে তাহলে কিন্তু সে পার্টিসিপেট করতে পারবে, যেটা হওয়া পসিবল নয় আপাতত। তো এটাই তোমাদের রাউন্ড 1 কাউন্সিলিংয়ের, ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সিলিংয়ের, স্টেট কাউন্সিলিংয়ের পুরো রাউন্ড 1-এর প্রসেসটা তোমাদের বললাম। সেই সঙ্গে যেটা ইম্পর্টেন্ট বললাম যে কারা কারা রাউন্ড 2-তে পার্টিসিপেট করতে পারবে, কি ভুল যদি তোমরা করে ফেলো রাউন্ড 1-এর ক্ষেত্রে স্টিল তোমরা সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, সেটাই তোমাদের শেয়ার করলাম। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের সকলের জন্যই হেল্পফুল হবে, যদিও একটু দেরি হয়ে গেছে, আরও আগে যদি একদম কাউন্সিলিং স্টার্টের আগেই দিতাম, রাউন্ড 1 স্টার্টের আগে, তাহলে আরও বেশি হেল্প হতো। স্টিল তোমাদের এখনও অনেকটাই প্রসেস বাকি আছে এবং ইম্পর্টেন্ট যেগুলো ভুল মানুষের হয় এই টাইমেই হয়, তো সেই জন্য আমি ভাবলাম যে একবার তোমাদের ভিডিওটা দিয়ে দিই যাতে তোমাদের পরবর্তী যে প্রসেসগুলো আছে সেখানে কোনো ভুল না হয় এবং তোমরা স্মুথলি পরের রাউন্ডগুলোতে পার্টিসিপেট করতে পারো, কাউন্সিলিং করতে পারো। তো আশা করি যে ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে এই ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
Thanks for watching.